সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো বর্তমানে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয়। এই বিষয়ে কিছু বিস্তারিত আমরা আজকে আলাপ আলোচনা করব, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ শেখ সাদি, চেয়ারম্যান এশিওর গ্রুপ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সাবির আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই আমি মোহাম্মদ শেখ সাদি আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, যেহেতু আজকে আমরা কথা বলবো এই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়েই, যে এই এমত অবস্থায় বাংলাদেশের সরকার কিভাবে কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে, আপনি কি বলে মনে করেন? যুদ্ধ এবং সংঘাত এই দুইটি শব্দ কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না। বর্তমান ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে, একটি ভালো খবর হচ্ছে যে গতকালকেই মোটামুটি একটি শান্তি বিরাজ করছে, যে আর হয়তো সংঘাত হবে না। 12 দিনের যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয়েছে ইসরায়েল এবং ইরানে, এই ক্ষতিটা আসলে শুধু তাদেরই হয়ে গেছে তা না, বিশ্ব যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশের সাথে যে কোনোভাবে সম্পর্কযুক্ত হয়, ধর্মীয়ভাবে নাহলে বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। বাংলাদেশও তেমনই। বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ, মুসলিম দেশ। এই দেশ আমাদের ইরানের উপর যতটুকু আমাদের পরনির্ভরশীলতা আছে, ইসরায়েলের সাথেও আমাদের অনেক ব্যবসা আছে। একটি জিনিস খুব ভালো লাগছে যে গত কয়েকদিন ধরে আলাপ হচ্ছিল যে বাংলাদেশের তেলের দাম বেড়ে যাবে, কারণ যুদ্ধ যেভাবে চলছে তেল তো ইরান থেকেই বেশি আসে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের 6 মাসের তেল অলরেডি মজুদ আছে। তো আমরা যেটা আশা করি, আমরা বাংলাদেশি, যে আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ হলে আপনি কোনোভাবেই মোকাবেলা করতে আপনি পারবেন না, কারণ যেহেতু আমরা একে অপরের উপর নির্ভরশীল। এই জন্য আমরা চেষ্টা করব বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের পররাষ্ট্র যে নীতি, শান্তি, সবার সাথে বৈরী সম্পর্ক আমরা বিরাজ করব এবং শান্তির জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আপনার কাছে জানতে যাব, বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে? আসলে অনেক দিন ধরে আমরা খুব ক্লোজলি মনিটর করছি কি হচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন যেই অবস্থা এবং সারা বিশ্বব্যাপী যেই উত্তেজনা মনে হচ্ছিল যে এটা হয়তো আরও বেশ কিছুদিন চলবে, আপাতত হলেও এটা একটা ভালো খবর যে এটা যুদ্ধবিরতিতে গেছে। কিন্তু আমার মনে হয় না যে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি সম্ভব, কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনাগুলো আমরা দেখছি থেমে থেমে আবার এটা তারা জড়িয়ে পড়ে। এবং ইরানের যেই বড় ধরনের ক্ষতি হয়েছে, যে তাদের নিউক্লিয়ার যে স্থাপনা সেগুলোর উপর আক্রমণ, নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা, এবং আয়াতুল্লাহ খামেনিরও আমরা দেখেছি যে শক্ত একটা অবস্থান। তো সেই দিক থেকে আসলে মূলত ইসরায়েল এবং ইউএসেরই বেশি এই জায়গাটায় ইচ্ছেটা ছিল, যে যখন আমরা বলছিলাম যে কোনো ইরান চেষ্টা করবে তার অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজিতে যে যতটুকু শক্তিমত্তা আছে তার আশপাশে যে যুক্তরাষ্ট্রের স্থাপনা, যে বেসগুলো রয়েছে সেগুলিতে হামলা করার, সেটাই ঘটেছে। কাতারে হামলা করে সে বুঝিয়ে দিয়েছে যে তার সক্ষমতা এবং একইভাবে সে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই জায়গাগুলোর কিন্তু তার জাতির কাছে উত্তর দিতে পারবে না যদি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের যেই ইন্টারেস্ট রয়েছে, জানমাল রয়েছে তার, তো যার ফলশ্রুতিতে স্বভাবত যা হওয়ার তারই হয়েছে। এখন এখানে কথা হচ্ছে যে হরমুজ প্রণালী আমরা দেখেছি যে বিশ্বের 20%-এরও বেশি তেল সেই জায়গা দিয়ে যাতায়াত করে, এবং
পৃথিবীর ট্রেড, বিশেষ করে আমাদের এই অংশের সাথে ট্রেডের একটা বড় যোগাযোগই হচ্ছে সেদিক দিয়ে। ইরানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সেই জায়গায়। তার একদিকে যেমন রয়েছে কাস্পিয়ান সি, আরেকদিকে তো আমরা পার্সিয়ান সির কথা জানি, গালফ সির কথা জানি। এখন এমতো অবস্থায় বাংলাদেশ যেহেতু মধ্যপ্রাচ্যের সাথে বিভিন্নভাবে যুক্ত, এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আমাদের আসবে। আপাতত যদিও যুদ্ধবিরতিতে আছে, কিন্তু ফোরসাইটনেস নিয়ে সরকারকে অবশ্যই কিছু পলিসি ডিসিশন নেওয়া উচিত, যেটা ভবিষ্যতের জন্য খুব সহায়ক হবে। যেমন সেই প্রভাবগুলো কি হতে পারে বললে তো একটা অনেক লম্বা লিস্টই রয়েছে। যেমন আমরা প্রথমেই যদি বলি রেমিট্যান্সের কথা, আমাদের প্রায় 2.5 মিলিয়নের বেশি মানুষ মধ্যপ্রাচ্যে বিভিন্ন কাজকর্মে আছে, এবং দেশের যে রেমিটেন্সটা নিয়ে আমরা গর্ব করি, সেই রেমিটেন্স কিন্তু সেখান থেকেই আসে। তা সেখানে যদি যুদ্ধাবস্থা থাকে বা উত্তেজনা আরও তৈরি হয়, পরিবেশ পরিস্থিতির কারণে তাদের অনেকে দেশে ফিরে আসতে হলেও হতে পারে। সেই ক্ষেত্রে যেখানে আমাদের অর্থনীতির অবস্থা এমনিতেও ভালো না এবং রেমিটেন্সের নির্ভরশীলতা রয়েছে, সেই জায়গায় কি করণীয় সেটা একটা দেখার বিষয়। আরেকটা জায়গা রয়েছে যে তেলের দাম, যদিও সরকার বলছে তাদের কিছুদিনের জন্য তেল মজুদ আছে, সেটা আসলে ডেটা কতটা সঠিক আমি জানি না, কিন্তু যদি থেকেও থাকে বিষয়টা এইরকম না যে এরপর আর প্রয়োজন হবে না। তা যার ফলশ্রুতিতে আমাদের সেই জায়গাগুলো নিয়েও ভাবা উচিত, যেমন আমরা রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি সেই জায়গাগুলোকে আত্মীকরণ, সেগুলো সময় থাকলে আমি আরও বিস্তৃত আলোচনা করব। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো, উনি যে বলছিলেন তেলের কথা, মানে আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ সরকার কিভাবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে এই যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের সময়। আপনার মতামত জানতে চাই। দেখেন, বাংলাদেশের যে শিল্পগুলো আছে প্রত্যেকটি শিল্পই কিন্তু আমরা পরনির্ভরশীল। যেমন আমরা যদি গার্মেন্টস সেক্টরের কথা ভাবি, এটা র মেটেরিয়ালস কিন্তু আমাদের নেই। ওষুধ শিল্পের কথা যদি আমরা বলি, র মেটেরিয়ালস কিন্তু আমাদের নেই। তো আমাদের মানে খরচবিহীন, র মেটেরিয়ালসবিহীন একটা শিল্প খুব স্ট্রং, সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের থেকে ইনকাম। এই প্রবাসীদের ইনকামের অর্ধেকের বেশি, প্রায় 70% আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের ভাইরা থাকে। এই মধ্যপ্রাচ্যেই প্রায় 40 থেকে 50 লক্ষ লোক থাকে। এখন এই যুদ্ধের কারণে আমাদের প্রফেসর সাহেব যেমন বললেন যে অনেকগুলো সমস্যা হতে পারে। বড় যে সমস্যা, আমাদের যে বড় যে ইন্ডাস্ট্রি, বড় যে শিল্প, প্রবাসীদের ইনকাম, যে ইনকামে কোনো খরচ নেই, যেটা তারা ইনকাম করে। আমাদের এখানে মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা যদি বছরে 20 লক্ষ টাকা ইনকাম করে, এরা 20 লক্ষ টাকাই কিন্তু পাঠিয়ে দেয়। আবার আপনার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যারা থাকে তারা কিন্তু যে ইনকামটা করে ওইটা কিন্তু মানে ফুলটা পাঠায় না, হয়তো কিছু একটা অংশ পাঠায়। মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলাই মধ্যপ্রাচ্যে থাকে, এই সৌদি আরবের এই বেজ আর কি, মুসলিম কান্ট্রিগুলোতে। তো এখন এই যুদ্ধে যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ধাক্কা দিবে। শুধু আপনার খাদ্য সমস্যা না, তেলের সমস্যা না, অর্থনীতিতে এমন একটা ধাক্কা দিবে, বাংলাদেশ অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে আপনি তখন বলছিলেন জ্বালানির কথা, তো আমি সেটাই কন্টিনিউ করতে যাচ্ছি যে এই যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক যে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিকল্প জ্বালানি উৎস খোঁজার চেষ্টা আসলে কতটা জরুরি বলে আপনি মনে করেন? এর আগে আমি একটু বলতে চাই যে খুব স্বাভাবিকভাবে বিশ্ব অর্থনীতির জায়গাটা চলে আসে। এখানে দেখুন, এই যে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। যদিও আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না এই জায়গায় রয়েছে, কিন্তু আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে বিশ্বব্যাপী সিরিয়া, ইউক্রেন, আফগানিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের এই অবস্থা, চারিদিকে যা চলছে, এটা একদম সামগ্রিকভাবে বিশ্বযুদ্ধ না হলেও এই টেনশনটা কিন্তু সবসময় থেকে যায়। আমরা কয়েকদিন আগে ভারত পাকিস্তানের জায়গা দেখলাম। এখানে প্রতিটা দেশেরই কিন্তু আপনার সিকিউরিটি এবং ডিফেন্সের ব্যয়টা আরও বাড়বে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা ইরানের উপর এই আক্রমণের কারণে, যদিও তাদের সাথে যুক্তরাষ্ট্রের বেশিরভাগই ভালো সম্পর্ক রয়েছে, তারপরেও তাদের সেই জায়গায় ব্যয়টা বাড়বে। আর যেটা হচ্ছে যে আমাদের এখানে মূল সমস্যাগুলো, যেটা দেখেন আমাদের অর্থনীতির এখন যে অবস্থাটায় রয়েছে, সেটা যে খারাপ অবস্থা চট করে হয়েছে তা না। একটা
দীর্ঘ সময়ের খারাপ অর্থনৈতিক ধারার অনেক কিছু আমরা পেয়েছি। যদিও কিছু কিছু সূচকে এক ধরনের কথা বলা হচ্ছিল, কিন্তু আপামর জনসাধারণের জীবন মানের কথা যদি বলি সেটার অবস্থা ভালো ছিল না বা এখনও নেই। এখন ধরুন এমনি আমরা এফডিআই নিয়ে চিন্তিত ছিলাম, ইনভেস্টররা, দেশীয় ইনভেস্টররা সাহস পাচ্ছে না। এখন এই ধরনের অবস্থা যদি হয়, যেটা আমার সহ আলোচকও বলছিলেন যে সাপ্লাই যেই চেইন, এখানে যেই র ম্যাটেরিয়ালগুলো ম্যাক্সিমামই আমাদের আনতে হয়, তো যে কোনো যুদ্ধ অবস্থায় আমি যদি কোনো ইনভেস্টমেন্টে যাই সেখানে সেটা যদি নিশ্চিত না থাকে তাহলে আমি তো কারখানা দিয়ে আমাকে একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে। সেই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্টের কিঞ্চিত যে সুযোগগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেশীয় উদ্যোক্তারাও কিন্তু এগিয়ে আসবে না। আরেকটা বিষয় হচ্ছে স্টক মার্কেট সারা বিশ্বব্যাপী একটা ধাক্কা খেয়েছে। আমাদের স্টক মার্কেটের এখন যেই অবস্থায় রয়েছে, কিন্তু যদি এটা আর একটু দীর্ঘমেয়াদী হয় বা আবার পাল্টাপাল্টি আক্রমণ হয় সেটার অবস্থা ভালো একটা জায়গায় যাবে না। এখন যেটা আমরা বলছিলাম যে আমাদের করণীয় কি, করণীয়র জায়গায় রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা অনেক গবেষণা, অনেক আলোচনায় শুনি। আমাদের দেশে আলোচনাটাই বেশি হয়, এটার বাস্তবায়নের জায়গাটা কম দেখি। সোলার নিয়ে কত কিছু হলো, কত আইন হলো যে একটা বাড়ি করলে এই পরিমাণ আপনার একটা সোলার প্যানেল বা এই ধরনের এস্টাবলিশমেন্ট রাখবে, এগুলো কে মনিটর করে, কোথায় কতটুকু আছে, সেগুলোর কিন্তু আমরা দেখি না খুব ভালো অবস্থা। তা আমাদের এই যে বিশ্বের বিভিন্ন দেশ, চায়নাতে আপনি দেখেন বা আর অন্যান্য অনেক দেশেই রয়েছে, তারা কিন্তু এই নির্ভরতা বাড়িয়েছে। আমরা উইন্ড মিলের কথা বহু পরীক্ষা নিরীক্ষা শুনেছি, কিন্তু সেটাকে যে একটা যথাযোগ্য জায়গা বা ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসা আমরা ছোট ছোট এক্সপেরিমেন্টগুলো ছাড়া তেমন একটা দেখিনি। আপনি মধ্যপ্রাচ্যের যেখানে রেমিটেন্সের জায়গা রয়েছেন, এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে যে আপনি যাদেরকে পাঠাচ্ছেন তাদের যেই গ্রেডে পাঠান, একটু ট্রেনিং দিয়ে পাঠালে হয়তো আয়টা বাড়তো। আপনি বিকল্প কোনো উৎস খুঁজছেন না। আফ্রিকা হতে পারে, সাউথ কোরিয়া, মালয়েশিয়া বা জাপান আর অন্যান্য অনেক দেশ রয়েছে যেগুলো যে বিকল্প ধারায় আমরা যে আমাদের যে জনশক্তি রপ্তানি করে কি করতে পারি সেটা নিয়ে কিন্তু আরও প্রায়োগিক দৃশ্যমান পদক্ষেপগুলো আমাদের প্রয়োজন। তো তখন যদি সেটা আপনি করতে পারেন, আমাদের যেই ওয়েলের উপর ডিপেন্ডেন্সি কিছুটা যদি কমানো যায়, সেটা রিজার্ভ একটা জায়গা রয়েছে, কিন্তু আমরা যদি বিকল্প ব্যবহারগুলো নিশ্চিত করতে পারি সেখানে কিন্তু একটা সুবিধাজনক জায়গা থাকে। এছাড়াও আমাদের একটা বড় ধরনের প্রভাব পড়বে কিন্তু এগ্রিকালচারের উপর, যে আমরা সেখানকার কিন্তু অনেক কিছু আমরা আমদানি করে নিয়ে আসি। তো এই ধরনের অবস্থা থাকলে সেখানে একটা ম্যানুফ্যাকচারিং গুডসের সাপ্লাই, যেটা র ম্যাটেরিয়াল উনি বললেন, সেখানে ওদের ভয়াবহ অবস্থা হবে। আর তেলের দাম বাড়ার সাথে সাথে এটার ইম্প্যাক্ট সব কিছুর উপর, ট্রান্সপোর্টেশন কস্ট থেকে শুরু করে জীবনযাত্রার প্রত্যেকটা জায়গায় এটা সম্পৃক্ততা রয়েছে। তা এমনি সাধারণ জনমানুষের জীবনযাত্রা টেনে নিয়ে যাওয়া খুব কঠিন হচ্ছে। তো সেখানে যদি অন্যান্য ক্ষেত্রগুলোতে, বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য এটা কিন্তু একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করবে, যে যেখানে তার প্রত্যেকটা জায়গায় ছোট ছোট ইম্প্যাক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে সরকারের কিন্তু আসলে প্রয়োজন যে এই বাজেটে তো সেই ধরনের কিছু রাখার সুযোগ ছিল না বা রাখাও হয়নি। তা এখন আপনি এই রকম করতে থাকলে আপনার যে বাজেটের আয়ের যে হিসাবটা আপনি করেছেন, রাজস্ব আয়ের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। তো সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এখন থেকেই চিন্তা ভাবনা করা প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। শেখ সাদে, আপনার কাছে জানতে চাবো একটু রপ্তানির দিকে, আমরা রপ্তানির একটু আলোচনা যদি করি, আপনার কাছে যদি জানতে চাই যে এই বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাতের ফলে বাংলাদেশের রপ্তানি খাত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তা মোকাবেলায় সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি মনে করেন? দেখেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গত 15-17 বছর এই দেশে উন্নয়নের নামে যে লুটপাটটা হয়েছে, বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে, বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে গেছে, মানুষের পকেটে টাকা নেই। যারা গত 17 বছরে এই দেশ শাসন করছে অবৈধভাবে, তারা এই অবৈধ টাকাটা এই দেশে নাই। আমাদের কিন্তু লিকুইড সংকট, এই টাকাটা তারা বাইরে নিয়ে গেছে। এখন এই পরিস্থিতির মধ্যে আবার যুদ্ধ একটা ব্যাপার। তো আমি এর আগেই বললাম যে বাংলাদেশের রপ্তানি যে পণ্যগুলো আমরা করি, গার্মেন্টস বলি, ওষুধ বলি, এইগুলো র মেটেরিয়ালস কিন্তু বাইরে থেকে আনতে হয়। তো আনার সময় বাংলাদেশে এখন ডলার সংকট। তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখন আমি মনে করি যেটা,
সেটা হচ্ছে যে এই দেশ একটি অগণতান্ত্রিক পন্থায় পরিচালিত হচ্ছে। এই দেশের এখন অতি দ্রুত জনগণের ইচ্ছার, জনগণের মতামতের ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকার আসবে, যে সরকার এই দেশের মানুষের মনের দুঃখ বুঝবে, মানুষের ভালো মন্দ বুঝবে, এই জনগণকে সাথে নিয়ে এই দেশ এগিয়ে নিয়ে যাবে, তাহলেই এই দেশের অর্থনীতি আরেকটু চাঙ্গা হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটি জাতি, আমরা বিশ্বের অন্যতম একটি সুস্বাস্থ্য এবং বুদ্ধিমান জাতি। বাংলাদেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে এই দেশের জনগণ। ভাই যেটা বললেন আমি একটু যোগ করি, আপনি যত রপ্তানিই করেন তার মার্জিন কিন্তু খুব কম, কিন্তু এমন একটি সম্পদ আমাদের দেশে আছে, আমরা ইচ্ছা করলে 3 কোটি 4 কোটি লোক সুন্দর মতো প্রশিক্ষিত করে বিশ্বের বিভিন্ন দেশে যদি আমরা পাঠাই, এই যে ম্যান পাওয়ার আমরা রপ্তানি করতেছি, এই ম্যান পাওয়ার রপ্তানির থেকে যে টাকাটা আসবে, এই দেশ 5 থেকে 10 বছরের মধ্যে খুব ভালো একটা অর্থনীতিতে দাঁড়ায় যাবে। এই জন্য আমাদের এখন যে অর্থনীতির যে অবস্থা, আমাদের এখন প্রধান কাজ হচ্ছে একটি চমৎকার কারিগরি বা প্রশিক্ষিত জনগণকে কিভাবে সেক্টর অনুযায়ী, প্রথম দ্বিতীয় তৃতীয় সেক্টর অনুযায়ী যে যতটুকু শিক্ষিত তাকে সেই কাজ দিতে হবে, সেই কাজকে প্রশিক্ষিত করে সুন্দর মতো ট্রেন্ড আপ করে বিদেশে যদি পাঠানো যায়। আজকে মধ্যপ্রাচ্যে আমার যে ভাইটা আছে, সে যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তাকে যদি প্রশিক্ষিত করা যায় সে 3 গুণ 3 লক্ষ টাকা বেতন পাবে, কিন্তু এই টাকাটা কিন্তু পুরোটাই বাংলাদেশে চলে আসবে। তো আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যেগুলো সেক্টরে আমরা রপ্তানিটা করছি, বড় সেক্টর কিন্তু আমরা নজর নাই। এই জনশক্তিকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে সুন্দর মতো দেশের বিভিন্ন দেশে পাঠিয়ে দিতে পারি, এখান থেকে যে ডলার, এখান থেকে যে টাকাটা আর্ন হবে, বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং বাংলাদেশের অর্থনীতি অনেক স্ট্রং হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো, এই যুদ্ধজনিত সাইবার হামলার হুমকির প্রেক্ষিতে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা কতটা প্রস্তুত এবং সরকার এই বিষয়ে কি করতে পারে? আমাদের সাইবার যে নিরাপত্তা, এটার তো কি অবস্থা আমরা সবাই মোটামুটি ওয়াকিবহাল। আমাদের বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে বা আমরা অন্যান্য জায়গায়ও যেটা দেখি, যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে, এখানে বিশ্বাসযোগ্যতার একটা বড় ঘাটতি হচ্ছে এই সাইবার জগৎ। তো সেখানে আমরা সব সময়, কারণ এটা নিরাপত্তা নিশ্চিত করাটা খুব ব্যয়বহুল, আমাদের প্রতিষ্ঠানগুলো সেইভাবে সেই জায়গায় মনোযোগ দেয় না, যে যারা প্রকৃত এক্সপার্ট তাদেরকে সেখানে কাজ করার সুযোগ দেয় না। আমাদের যে বিভিন্ন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে আমরা সেই জন্য দেখি যে যেই কমফোর্টটা আমাদের পাওয়ার কথা বা উন্নত বিশ্বে আমরা যেটা পেয়েছি কার্ড ইউজ করে বা অন্যান্য পরিষেবা, সব কিছুই কিন্তু অনলাইন ভিত্তিক। সেখানে আমাদের দেশে সেই স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তোলা যায়নি। এখানে একটা বড় কারণই হলো এই নিরাপত্তার ইস্যু। তা সেইটা আমরা বিভিন্ন সময় দেখেছি, যখন কোনো গোলযোগ হয়, সেটা ভারত, পাকিস্তান বা বাংলাদেশ যেখানেই হোক না কেন, এই সাইবার হামলার জায়গাগুলো হয় কোনো ওয়েবসাইট হয়তো হ্যাক করা বা সেটা সার্ভার ডাউন করে দেওয়া, এগুলো খুব একটা মানে সবসময় ঘটে থাকে। তো সেই ঝুঁকি তো রয়েছে, বিশেষ করে আমাদের যে ফিনান্সিয়াল খাতগুলো এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে এই জায়গাটায় আরও অনেক বেশি আসলে নজর দেওয়া উচিত। কারণ আমরা বিশ্বের যেই এখন বিভিন্ন ধরনের পরিষেবা বা যেই সিস্টেমটার মধ্যে আমরা রয়েছি, এটাকে আমরা ইগনোর করতে পারবো না। তার মধ্যে আমাকে থাকতে হবে, চলতে হবে এবং নিজেদের সেই নিরাপত্তার যে জায়গাটা সেটা নিশ্চিত করতে হবে। নতুবা আমরা সাধারণ জনগণকে যেই পরিষেবার জায়গাটা সেটা সেইভাবে দিতে পারবো না। আর আমরা তো এখানে দেখেছি ইরানের ক্ষেত্রে যে ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার নেটওয়ার্ক সিস্টেম টোটালটাই আপনার বিকল করেছে ট্রোজান হর্স দিয়ে। তো সেখানে আমরা বুঝতেই পারছি যে কতটা শক্তিশালী এই সাইবার নেটওয়ার্কিং সিস্টেম এবং সেটার যে নিরাপত্তা নিশ্চিত করা, এবং বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা সেটা দেখে থাকি। তা আমরাও চাইব এবং আশা করব সরকার এটা আসলে আগে ভাগেই এটা নিয়ে কাজ করবে। কারণ ঘটনা তো ঘটে গেছে বহু, তারপরেও কিন্তু আমরা সেই ধরনের সক্ষমতার জায়গায় কতটা কি বেড়েছে খুব বেশি জানি না। আমাদের আশা থাকবে যে এই জায়গাগুলো সরকারের একটা খুব
ভালো নজর থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাবো, এই বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য বাধার মুখে বাংলাদেশের সরকার কিভাবে নতুন বাজার খুঁজে পেতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশ যেসব দেশের সাথে ব্যবসা করে আপনি খেয়াল করে দেখবেন এই যুদ্ধেও কিন্তু প্রত্যেকটি দেশে যুক্ত। যেমন ইসরায়েলের পক্ষ কিন্তু অলরেডি আমেরিকা ডিরেক্টলি নিয়েছে। বাংলাদেশে আমেরিকাতে বড় একটা মার্কেট, বাংলাদেশে বড় একটা মার্কেট ইউরোপের ফ্রান্স, ইউকে এরাও কিন্তু ইসরায়েলের পক্ষে নিচ্ছে। এদিকে ইরান একটি পক্ষ, ইরানের সাথে তুর্কি, তারপরে রাশিয়া, তারপরে চীন। তো যখনই একটা দেশের যুদ্ধ হয়, দুইটা রাষ্ট্র যুদ্ধ করে, রাষ্ট্র কিন্তু দুইটা থাকে না। পৃথিবীর বৃহৎ শক্তিগুলা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এই যুদ্ধের মধ্যে অলরেডি ইনভলভ হয়ে যায়। তো এখন বাংলাদেশের যে মার্কেট, বাংলাদেশের এই মার্কেট বড় রকম একটা ধাক্কা খাবে আমি মনে করি। কারণ আমি তো এর আগেই বললাম বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, তারপরে আবার যুদ্ধ। এই জন্য আমাদের পররাষ্ট্র নীতিটাকে স্ট্রং করতে হবে। আমাদের যে পররাষ্ট্র নীতি আছে সবার সাথে সুন্দর সুসম্পর্ক। আর আমরা যে রপ্তানিমুখী যে আমাদের পণ্য, এগুলো মৌলিক পণ্য, এগুলো মানুষের লাগবেই। তো আমরা যদি তাদের সাথে আমরা কমিউনিকেটটা ঠিক রাখতে পারি, আর বাংলাদেশের যে পণ্যগুলো বাইরে যায়, এটা বিশ্বের অন্য কোনো দেশে এত কম দামের পণ্য তারা উৎপাদন করতে পারবে না। এজন্য আমাদের মন খারাপের কিছু নেই। ইনশাল্লাহ আমি একটা জিনিসে বিশ্বাস করি, বিশ্বে আমার মনে হয় না আর ওই রকম যুদ্ধ হবে। কারণ এই যুদ্ধ কিন্তু একটা অর্থনীতি। তো সব জায়গায় অর্থের স্বার্থের কারণেই কিন্তু যুদ্ধটা হচ্ছে। যখনই স্বার্থটা তার পেয়ে যাচ্ছে তখন যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ইরান ইরাক যে যুদ্ধটা হলো 12 দিন, তো এরপরেও যদি আবার যুদ্ধ হয় দেখবেন যে 12 দিন 15 দিন ঠিক হয়ে যাবে। কারণ মানুষ যুদ্ধ করে কেন? মানুষ যুদ্ধ করে যখন সভ্যতার অবনতি হয় বা মানুষের মধ্যে যখন সুশাসন থাকে না। তো বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি দেশ এখন শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে এগিয়ে। সেই প্রাগৈতিহাসিক মানুষ যেভাবে পশুর মতো আচরণ করতো, মানুষের মধ্যে ওই জিনিসগুলো এখন আর নেই। এখন যে যুদ্ধটা হচ্ছে এটা স্বার্থের যুদ্ধে। এই রকম বিভীষিকাময় ওই পারমাণবিক বোমা একটি দেশ ধ্বংস করে দেওয়া, একটা রাষ্ট্রের অস্তিত্ব বিলীন করা, এই রকম যুদ্ধ আমার মনে হয় আর বিশ্বে কখনো হবে। এই জন্য সাময়িক যে যুদ্ধ, সাময়িক যে সংকট, সাময়িক যে রপ্তানির বাধাগ্রস্ত, আমরা যদি পররাষ্ট্র নীতিতে আমরা যদি আমাদের পলিসিগত ভুল না করি, ইনশাল্লাহ আমরা কভার করে ফেলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো ডক্টর সাবের আহমেদ চৌধুরী, যে বাংলাদেশ সরকার যুদ্ধের প্রভাবে সম্ভাব্য দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কি ধরনের নীতি গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এখন যদি বিশ্বব্যাপী যে জিনিসগুলো আমাদের আমদানি নির্ভরতা থাকে, তার যদি দাম বাড়ে, সেখানে আপনাকে নিয়ন্ত্রণ করার খুব বেশি সুযোগ নেই। আমরা যেটা পারি যে যেখানে সিন্ডিকেটের কথা যেটা আমরা বলে থাকি, যে সেই সিন্ডিকেটটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, মনোপলির যে জায়গাটা হয়তো থাকে না। কিন্তু আমরা সরকারকে 2-1বার এই ক্ষেত্রে কিছুটা সফল বা অগ্রগামী দেখলেও আমরা কিন্তু দেখেছি যে মূলত সেটা সম্ভব হয়নি। এখন আবার পণ্যের মূল্য যা বৃদ্ধি ছিল বা 5ই আগস্টের পূর্বে যেটা ছিল সেই ধরনের আবার সেই জায়গায় চলে গেছে। তো এটা আসলে খুব জটিল একটা ব্যবস্থা, খুব সহজেই এই ক্ষেত্রে কোনো পরিত্রাণ পাওয়া হয়তো সম্ভব না বা সহজ না। কিন্তু সরকার তারপরেও যে বিকল্প খোঁজার সময়, এটা সে যে জায়গাগুলো থেকে আমদানি করে তার চাইতে আরও কম দামে হয়তো কোথাও সেই পণ্যটা রয়েছে কিনা। কারণ আমরা দেখেছি যে বিগত সময় বিভিন্ন কারণে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে কিছু নির্দিষ্ট দেশগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এর বাইরেও আমরা জানি যে বেশ কিছু রাষ্ট্র রয়েছে যেখানে হয়তো এর চেয়ে কম দামে আপনার সেই পণ্যগুলো পাওয়া যেতে পারে। আর আমাদের সেই জায়গায় আরেকটা বড় বিষয় বলবো যে পাবলিক অ্যাওয়ারনেস, জনগণকেও এই বিষয়ে একটু ওয়াকিবহাল করা। যদি সিচুয়েশন আরও ডেটোরেট করে, যে সেখানে জনগণ যদি, ভোক্তা যদি তার খরচের জায়গাটা কমিয়ে আনে, তাহলে হবে কি তার যেই চাহিদা, সেই চাহিদাও কম থাকবে। তো সেই ক্ষেত্রেও হয়তো কাজ করা যেতে পারে। তা আমাদের আসলে আরেকটু দেখা প্রয়োজন যে পরিস্থিতি কোন দিকে যায়।
তারপরে হয়তো সেই ইনিশিয়েটিভগুলো নেওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে যেটা বলবো যে রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে আমাদের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই ক্ষেত্রে সরকারকে অবশ্যই পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং বিকল্প পথ বা বিকল্প ব্যবস্থা অন্বেষণ, যেটা আমরা রেমিটেন্সের ক্ষেত্রেও বলেছি যে অন্যান্য দেশকে সার্চ করা যেতে পারে। আমাদের রপ্তানির জায়গাটায় আমরা মোটেও ভালো অবস্থায় নেই। আমাদের যে রপ্তানি শিল্প সেই জায়গাটায় আমরা আরও অনেক কিছু আমাদের কন্ট্রিবিউট করার আছে বা ছিল। যদি সরকারের প্রণোদনা পায় তাহলে কিন্তু ছোট ছোট উদ্যোক্তাও সেই জায়গায় অনেক কিছু করতে পারে। কারণ আমাদের এখানে উৎপাদন করার সেই ব্যাংক লোন দিলে বা উৎপাদন করার মতো সেই জনশক্তি আমাদের রয়েছে, কিন্তু এটার বিপণন এবং এটার যে রপ্তানি সেই জায়গায় সরকারকে অনেক এগিয়ে আসতে হবে। তো সেই জায়গাটায় যদি কাজ করা যায় তাহলে এই জায়গায় একটা ভালো ধরনের সক্ষমতা তৈরি হবে বলে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি জানতে চাবো যে এই যুদ্ধ পরিস্থিতিতে উন্নয়ন সহযোগিতার প্রবাহ ব্যাহত হলে বাংলাদেশের বিকল্প অর্থায়নের উৎস কী হতে পারে? আমার মনে হয় যে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতি হচ্ছে চক্রাকার অর্থনীতি। যেমন বিশ্বের আপনি অনেক দেশে দেখবেন একটা দুইটা সেক্টরে ইনকাম দিয়ে সেই দেশের অর্থনীতি চলে, কিন্তু বাংলাদেশের এতগুলো সেক্টর, বাংলাদেশের অর্থনীতি কখনো দুর্বল হবে না। দুর্বল ক্ষণিকের জন্য হবে, প্ল্যানিংয়ের অভাবে হবে, বাট বাংলাদেশের অর্থনীতি দুর্বল হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আমাদের প্ল্যানিংটা ঠিক থাকে। আপনি দেখেন বাংলাদেশ একটি সোনার খনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে, যে দেশে মাটিতে একটা বীজ বপন করা 2 থেকে 3 মাসের মধ্যে এ দেশে ফসল, মানে একটা শস্য দানা থেকে একটা ফসল উৎপাদন হয়। এই দেশের জনশক্তি বিদেশে প্রায় 2 কোটি মানুষ থাকে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে একটা ভালো আর্ন আসে। বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি হচ্ছে, বাংলাদেশের পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, বাংলাদেশের অনেকগুলো উইংস আছে যেগুলা খুবই নিড, বিদেশিরা আমাদের উপর নির্ভরশীল। তো আমার মনে হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ যত কিছুই হোক, এটা সব দেশেই তো এটা ইফেক্ট পড়বে, বাট আমরা যদি প্ল্যানিংটা ঠিক থাকে আমরা অর্থনীতিতে ওই রকম আমরা দুর্বলতা হবে না। আরেকটি ব্যাপার, আমাদেরকে পরনির্ভরশীলতা কমাতে হবে। যেমন আমেরিকা একটা বিশ্বের অন্যতম অর্থনৈতিক এবং শক্তিশালী দেশ, চায়নাও আরেকটি দেশ, কিন্তু চায়না যদি ইচ্ছা করে যে আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাদ দিয়ে আমরা চলতে পারবো, চায়না কিন্তু পারবে, কিন্তু আমেরিকা কিন্তু পারবে না। এই জন্য আমরা ছোট দেশ, আমরা মধ্যবিত্ত একটি দেশ, আমাদেরকেও মাথায় রাখতে হবে আমাদের খাদ্য সংসম্পন আমরা কিভাবে করব। আমরা বিভিন্ন যেসব শিল্প আছে আমরা পরনির্ভরশীলতা যেন না থাকে, এই সব জিনিসগুলো আমাদেরকে নজর দিতে হবে। যেমন বাংলাদেশের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, এখানে মেধাবী ছেলেরা মেয়েরা লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বের হয়, কিন্তু আমার প্রতিষ্ঠানে প্রায় 2000 ছেলেমেয়েরা কাজ করে। তো আমার প্রতিষ্ঠানের 80% ইঞ্জিনিয়ার, যেহেতু আমার একটা কনস্ট্রাকশন ফার্ম। তো আমার মনে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনতে হবে। এখানে কারিগরি শিক্ষাকে আমাদেরকে বাড়াইতে হবে। আমাদেরকে, আমি আগে যেটা বললাম আবারও বলি, আমরা যদি একটা সেক্টরে কাজ করি বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষামূলক কারিগরি শিক্ষাকে আমাদেরকে খুব চমৎকার আধুনিকায়ন করতে হবে, এবং এই জনশক্তি দেশে এবং বাইরে এটাকে ছাড়াই দিতে হবে, এবং বাংলাদেশের অর্থনীতি একটার উপরই দাঁড়ায় যাবে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে সর্বশেষ জানতে চাবো যে এই বিশ্বে যুদ্ধজনিত অভিবাসন ও শরণার্থী সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের ভূমিকা আসলে কি হতে পারে? বাংলাদেশের ভূমিকা আসলে শরণার্থী বা অভিবাসনের ক্ষেত্রে আমাদের সরাসরি ওই ধরনের কোনো ভূমিকা নেই, কিন্তু যেটা হয় যে মুসলিম প্রধান দেশগুলোর যেটা আমরা দেখি যে সরকারগুলো যদিও বিভিন্ন কারণে অন্যান্য দেশের সাথে সম্পর্কের কারণে সরাসরি যুক্ত হতে পারে না, কিন্তু দেশের আপামর জনসাধারণ থেকে বিশ্বের মুসলিম দেশগুলো থেকে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ফান্ড যায়। সেই ফান্ডগুলো কালেক্ট করা হয় এবং এইসব যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো রয়েছে সেগুলো খরচ করা হয়। তো সেই সকল ক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের একটা সম্পৃক্ততা সবসময় ছিল,
ছিল, সেই জায়গা থেকে আমরা হয়তো কাজ করতে পারবো। আর ওখানে যদি বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে অনবোর্ড করা হয়, তাহলে সেই জায়গাগুলোতে বাংলাদেশ যেটা তার জন্য নিজের স্বার্থকে বিঘ্নিত না করে করা সম্ভব, সেই জায়গাটা তো সে অবশ্যই করা উচিত। আর যেটা হলো যে কূটনৈতিক যেই চাপ বাংলাদেশকে যদি লাগে, ইরান যদি সেইভাবে এই সকল ক্ষেত্রে যোগাযোগ করে, তাহলে বাংলাদেশ কূটনৈতিক যেই চাপটা অন্যান্য দেশের উপর চালিয়ে নেয়। এখানে মূল সমস্যাটা হচ্ছে যে ওআইসিটা তো আসলে এফেক্টিভ না। ওআইসি যদি ঠিক করে কাজ করতে পারতো তাহলে এই ধরনের সমস্যা হয় না। এখন ওআইসির যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো, তাদের মধ্যে একটা রাজতন্ত্রের যেই চর্চা সেটা চলে, এবং সেখানে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতাটা অনেক বেশি, এবং যুক্তরাষ্ট্রের কারণেই কিন্তু সরকারগুলো সেখানে আপনার টিকে আছে। তা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ইরানের উপরে আক্রমণের সাথে সাথে কিন্তু নেতানিয়াহু বা ডোনাল্ড ট্রাম্প বারবার উস্কে দিচ্ছিলেন বা চাচ্ছিলেন যে তাদের সরকারের উপর যাতে কোনো বিদ্রোহ হয়। তা আসলে সেইটা এই ক্ষেত্রে খুব কাজে লাগেনি, সেটা কাজে লাগেনি। তা কারণ হচ্ছে যখনই কোনো সরকার তাদের মন মতো কাজ না করে, তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের তার উপর বিভিন্ন ধরনের আক্রমণ, হামলা বা এগুলো চলতেই থাকে। তো সেই ক্ষেত্র থেকে প্রয়োজন রয়েছে যেখানে মুসলিম রাষ্ট্রগুলো যদি আরও একটু একটা ভালো রোল প্লে করতে পারে। যদিও বিষয়টা খুব জটিল, কিন্তু মধ্যপ্রাচ্যের বাইরেও তো অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে, তারা নিজেদের সাথে আলাপ আলোচনা করা বা এই বিষয়ে কূটনৈতিক তৎপরতাগুলো চালানোর জায়গায় কাজ করতে পারে। এখন যদি এটা না করা হয়, তাহলে আজকে কোনো মুসলিম রাষ্ট্র বা পরে কোনো মুসলিম রাষ্ট্রের উপর কিন্তু এই হামলা হতে পারে। কারণ আমরা শুনেছি যে অনেকবারই নেতানিয়াহু বলার চেষ্টা করেছেন যে এবার হয়তো ইরান, কিন্তু এর পরের বার আমরা পাকিস্তানের বিষয়টা, যেহেতু পাকিস্তানের পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র, তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ রূপ ধারণ করবে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই চিন্তা ভাবনা করার প্রয়োজন। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কী হতে পারে এই বিষয় নিয়ে। আশা করি যে ডিসকাশন আমরা করলাম এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্ব কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।